সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের আজকের পর্বে। দর্শক, আজকে আমরা চলে এসেছি জেলা দুগ্ধ খামারে উপপরিচালক কৃষিবিদ শহীদুল ইসলাম স্যারের সাথে কথা বলবো। ডেইরি খামারে আসলে কেন লাভ হয় না, অনেকের মুখে আমরা শুনে থাকি যে খাবারের দাম অত্যাধিক হওয়ায় লাভ হচ্ছে না। আসলে কোন কোন কাজ করলে একজন খামারি লাভের দিকে অগ্রসর হতে পারবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো কৃষিবিদ শহীদুল ইসলাম স্যার, উপপরিচালক জেলা দুগ্ধ খামার। চলুন দর্শক, আমরা বিস্তারিত কথা বলি। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো জেলা দুগ্ধ খামারের উপপরিচালক কৃষিবিদ শহীদুল ইসলাম স্যারের সাথে। তো স্যার, কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম। এটি একটি সরকারি খামার। খামারটির নাম জেলা দুগ্ধ খামার, সিলেট। এই খামারটি প্রতিষ্ঠিত হয়েছে 1930 সনে। এই খামারটির মূল উদ্দেশ্য গো প্রজনন মাধ্যমে গবাদি পশু জাত উন্নয়ন। এমন বাংলাদেশে আমাদের মোট 7টি গো প্রজনন খামার রয়েছে। তা আমাদের সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং স্টেশন, যেটা আমরা বলি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, সেটা সাভার। আর তার পাশাপাশি আরও 6টি আমাদের আঞ্চলিক খামার রয়েছে। সেটার একটি অংশ হিসেবে সিলেটের এই খামারটি। এই খামারের মূল উদ্দেশ্য এই সিলেট অঞ্চলের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে আমাদের গবাদি পশু জাত উন্নয়ন করা। বাংলাদেশের দেশি গরুগুলো যেখানে আমাদের 1 থেকে 1.5 লিটার দুধ দিত, আমাদের দেশের গবাদি পশুর সংখ্যার দিক দিয়ে অনেক দেশের চাই ঘনত্বের দিক দিয়ে বেশি, কিন্তু উৎপাদনশীলতার দিক দিয়ে আমাদের দেশের গরুগুলি অনেক কম উৎপাদন করত। যার জন্য 1974 সাল থেকে আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়ন কার্যক্রমটা ব্যাপকভাবে চালু করা হয়েছে। আর সেই কাজটি করার জন্যই আমাদের সরকারি যে খামারগুলি, সেই খামার থেকে আমরা দেশে জাত উপযোগী, আবহাওয়া উপযোগী, পরিবেশ উপযোগী গবাদি পশুর সংকর জাতের আমরা ষাঁড় উৎপাদন করি এবং বকনা উৎপাদন করি। সেই বকনাগুলির থেকে আমরা আমাদের খামারের ভবিষ্যৎ গাভী তৈরিতে কাজে লাগাই এবং ষাঁড়গুলিকে আমরা বাছাই করে সর্বোচ্চ যেগুলি উৎপাদনশীল ষাঁড় হবে সেগুলিকে আমরা আমাদের সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং স্টেশন, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভারে পাঠাই। সেখান থেকে আমরা সিমেন্ট সংগ্রহ করি। সেই সিমেন্টগুলি প্রসেস করে ফ্রোজেন করা হয় -196 ডিগ্রি তাপমাত্রায় লিকুইড নাইট্রোজেন দিয়ে সংগ্রহ করে সমস্ত বাংলাদেশের কৃষকদের দোরগোড়ে আমরা পৌঁছে দিয়ে থাকি সেই সিমেন্টগুলি। যার জন্য এখন বাংলাদেশের সকল অঞ্চলে একবারে তৃণমূল পর্যন্ত আমাদের কৃত্রিম প্রজনন কার্যক্রমগুলি চালু আছে। তো সেই কাজটা চালু রাখতেই যে সিমেন্ট উৎপাদনের যে আমাদের ষাঁড় দরকার, সেই ষাঁড়গুলি তৈরির একটি অঙ্গ হিসেবে এই জেলা দুগ্ধ খামার সিলেট কাজ করে যাচ্ছে। আচ্ছা স্যার, আপনাদের এখানে কি এই ডেইরির জন্য গরু রয়েছে? আমাদের উদ্দেশ্য তো গবাদি পশু জাত উন্নয়ন করে দুধ উৎপাদন বৃদ্ধি করা এবং গরুর আকার আকৃতি যখনই বড় হবে তখন সেটা জব দিলে মাংস বেশি উৎপাদন হবে। অর্থাৎ আমাদের 2টা উদ্দেশ্যে আমরা সার্ভ করি। আচ্ছা, দুধ উৎপাদনশীলতা বাড়ানো, পাশাপাশি মাংস উৎপাদনশীলতা বাড়ানো, এই কাজটি করে থাকি আমরা আর কি। দর্শক, আমরা এই স্যারের কাছ থেকে জানবো যে আসলে অনেক খামারে আমরা শুনে থাকি যে ডেইরি খামারের লাভ হচ্ছে না বা অনেকের অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। তো প্রথমে আমরা জানতে চাইবো যে কোন জাতের গরুগুলো আসলে পালন করলে বেশি দুধ পাওয়া যেতে পারে? আমাদের বর্তমান সরকারের যে সিদ্ধান্ত, সে দুধ উৎপাদনশীলতার জন্য আমরা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুটাকে আমরা প্রেফার করি। এই জাতটা যদিও দুধের জাত, সমস্ত বিশ্বের সর্বোচ্চ উৎপাদনশীল জাত এটা দুধের জন্য। পাশাপাশি যেহেতু এই জাতের গরুগুলির দৈহিক ওজনও বেশি হয়, অর্থাৎ পূর্ণবয়স্ক একটি গাভী হয়তো দেখা যাচ্ছে 700-800 কেজি হচ্ছে, একটা ষাঁড় 1100-1200 কেজি পর্যন্ত হচ্ছে। তো এত বড় একটা ষাঁড় যখন হবে তখন তার কাছ থেকে আমরা মাংস বেশি পাবো। পাশাপাশি যে গাভীটি বাচ্চা উৎপাদন করা শেষ হয়ে যাবে, অর্থাৎ তার বাচ্চা উৎপাদন করার বয়সটা শেষের দিকে যখন বৃদ্ধর দিকে যেতে চাবে, তখন আমরা সেটাকে আবার মাংসের কাজও ব্যবহার করি। পাশাপাশি যে গাভীগুলি ভালো বাচ্চা দিবে না বা অনেক বাজে হয় যেটা বলি আমরা, সেগুলিকে আমরা জবাই করে মাংস উৎপাদনের জন্য ব্যবহার করতে পারি। যার জন্য দেখা যাচ্ছে যে এই হলস্টাইন ফ্রিজিয়ান জাতটা যদি আমরা
লালন পালন করি, সেখান থেকে আমরা মাংসও বেশি পাবো, দুধও বেশি পাবো। তবে হলস্টাইন ফ্রিজিয়ান যেহেতু এই দেশের আবহাওয়ার জাত না, তাই বিশুদ্ধ হলস্টাইন ফ্রিজিয়ান অর্থাৎ 100% হলস্টাইন ফ্রিজিয়ান জাত কিন্তু এ দেশে লালন পালন করে কেউ লাভবান হতে পারবে না। কারণ এই জাতটি আমাদের মূল উৎপত্তি হচ্ছে হল্যান্ডের ফ্রিজল্যান্ড দ্বীপ থেকে, অর্থাৎ শীত প্রধান দেশের। সেখান থেকে বিভিন্ন দেশ সেটার উন্নয়ন ঘটিয়েছে, যেমন অস্ট্রেলিয়া করেছে, আমেরিকা করেছে, কানাডা করেছে, জাপান করেছে, বিভিন্ন দেশ করেছে। আমরা সেখান থেকেই আমরা এই দেশের জাত উন্নয়নের জন্য, যেমন আমরা কিছুদিন আগে আমরা গত 2 বছর আগে আমেরিকা থেকে আমরা হলস্টাইন ফ্রিজিয়ানের প্রোভেন বলে সিমেন্ট আমদানি করেছি, এবং সেটাকে আমরা 6 সর্টেড সিমেন্ট, অর্থাৎ আমরা জানি যে সিমেন্ট ব্যবহার করলে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, কিন্তু আমরা সেটা আইডেন্টিফাই করে সেখান থেকে আমদানি করে নিয়ে আসছি। সেখান থেকে আমরা ইচ্ছে করলে ছেলে বাচ্চা পাবো বা মেয়ে বাচ্চা পাবো। সেই 6 সিমেন্ট ব্যবহার করে এই খামারও আমরা এ পর্যন্ত অলরেডি 26টা বাচ্চা পেয়েছি। তার মধ্যে 4টি 60 বছর হয়েছে আমাদের, অর্থাৎ আমরা 60 বছর একটু কমই চেয়েছিলাম প্রথমে, যে আমাদের এই খামারের বেজ লাইন উন্নয়নের জন্য আমরা কিছু বকনা বাছুর বেশি চাই। সেক্ষেত্রে আমাদের 22টি বকনা বাছুর হয়েছে এবং 4টি 60 বছর হয়েছে। ভবিষ্যতে আরও আমাদের বাছুর হবে, এই বছরেই অনেকগুলি প্রেগন্যান্ট রয়েছে। তো সেইগুলি দিয়ে আমরা ধরেন যে এই খামারের বেজ লাইন ডেভেলপ করতেছি। পাশাপাশি সেই বিদেশি গরুর সিমেন্টটা নিয়ে আসলাম আমাদের দেশের আবহাওয়াতে আমরা প্রয়োগ করে এখানে বাচ্চা উৎপাদন করলাম। এই সিলেটের যে আবহাওয়াটা, সেই আবহাওয়ার সাথে খাপ খাইলো। এখন সেই সারের সিমেন্ট যখন আমরা আবার সিলেট অঞ্চলের, বৃহত্তর সিলেট অঞ্চলে, অর্থাৎ এটা যেহেতু আঞ্চলিক খামার, সিলেটের 4টি বিভাগ জেলা রয়েছে, সে 4 জেলার তৃণমূল পর্যায়ে আমরা সিমেন্ট পাঠাবো, যাতে সেই কৃষকের বাড়িতেও সেই গরুটা যখন শঙ্কর জাতের একটা বাছুর হবে, সে যাতে সহজে লালন পালন করতে পারে, এই আবহাওয়াতে সেই বাছুরটি যেন সহজে খাপ খেয়ে ভবিষ্যৎ গাভী হতে পারে। আচ্ছা স্যার, ওই যে আপনি বলছিলেন 100% বীজগুলো আমাদের অঞ্চলের জন্য উপযোগী নয়, তো কত পার্সেন্টের হলে আসলে এই বীজগুলা বা আমাদের বর্তমানে যে আমাদের নীতি নির্ধারণ একটা করেছি আমরা, সেটা একবারে রিমোট, যেটা আমাদের কৃষকের বাড়িতে, যার সুযোগ সুবিধা খুবই সীমিত, তার জন্য আমরা 50% অর্থাৎ 50% বীজ দেবো। অর্থাৎ দেশি গরুর সাথে আমাদের হলস্টাইন ফ্রিজিয়ান যদি 100% বীজ দিলে যে 50% বাচ্চা হয়, সেই 50% বাচ্চাটাকে প্রেফার করব আমরা। তারপরে আমাদের যখন একটু সুযোগ সুবিধা বাড়বে, তখন 62.5 অর্থাৎ 62.5% আমরা ব্লাড লেভেল মেনটেন করার চেষ্টা করব। আর যেগুলি কমার্শিয়াল খামার যারা করবেন, তারা সর্বোচ্চ আমাদের 75% পর্যন্ত ব্লাড লেভেল নিয়েও তারা পালন করতে পারবেন, কারণ তাদের খামারের সুযোগ সুবিধা বেশি থাকে, সঠিকভাবে তারা ব্যবস্থাপনা নিতে পারে এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা করতে পারে, যার জন্য তাদের 75%। কিন্তু আমাদের কৃষক লেভেলে প্রাথমিক অবস্থায় কখনো আমরা 50% উপরে উঠবো না। 50% যখনই ব্লাড লেভেল থাকবে, তখনই সেই খামারে সেই গবাদি পশুটাকে ভালো মতন লালন পালন করে তার কাছ থেকে কাঙ্ক্ষিত উৎপাদন পেতে পারে। আচ্ছা, এর চেয়ে যদি উপরে দেওয়া হয় এই প্রান্তিক লেভেলে, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? অবশ্যই হবে, কারণ সে প্রান্তিক লেভেলে কৃষকটার সেই দেশি গরু যেভাবে লালন পালন করছে অবহেলা করে, সেই অবহেলার সুযোগ তো এখন কমার্শিয়াল গরুতে নাই, যার জন্য সে আর প্রাথমিক অবস্থায় সে বুঝতেও পারবে না কীভাবে লালন পালন করতে হবে। তার প্রশিক্ষণ আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে দিয়ে থাকি। সেই প্রশিক্ষণ পাওয়া পাশাপাশি হাতে কলমে তার একটা গরু লালন পালন করার অভিজ্ঞতা, দুইটা সমন্বয় করে কিন্তু সে ওই যখন গরু পালবে তখনই ভালো করবে। আর প্রাথমিক অবস্থায় যদি আমরা 50% উপরে ব্লাড লেভেল তাদেরকে দিই, তাদের এই দুটো ঘাটতির জন্য, যে হাতে কলমে কাজ না করা প্লাস প্রশিক্ষণ না থাকা, এই দুইটা ঘাটতির জন্য পাশাপাশি আর একটা সমস্যা হয় আমাদের প্রান্তিক লেভেলে কৃষকদের, হয়তো ঘাস চাষ তেমন করে না, ওই মাঠে থেকে ঘাস নিয়ে এসে সংগ্রহ করে তারা খাওয়াতে চেষ্টা করে, কিন্তু এখন পতির জমি না থাকাতে, চারণভূমি না থাকাতে পর্যাপ্ত ঘাস পাওয়া যায় না। আর ঘাস না পাওয়া গেলে এই গরুগুলি যদি ঘাস ঠিকমতো না খাওয়ায়, তাহলে কিন্তু তার উৎপাদনশীলতা আসবে না, যার জন্য দেখা যাচ্ছে ঠিকমতো ঘাস খাওয়াতে পারে না। পাশাপাশি কিছু দানাদারও খাদ্য খাওয়াতে হবে, তাদের আর্থিক সচ্ছলতা না থাকার জন্য দানাদারও ঠিকমতো খাওয়াতে পারে না। এই দুইটা ঘাটতির জন্যই কিন্তু তারা সেই গরুগুলি থেকে কাঙ্ক্ষিত ফল পায় না, আস্তে আস্তে দেখা যাচ্ছে খামারি তার লসের দিকে যায়, ক্ষতির দিকে যায়। আচ্ছা স্যার, একটা খামার শুরু করলে আসলে কতদিন পরে একটা গরু থেকে আশানুরূপ ফল পাওয়া যেতে পারে? একটি খামার শুরু করতে হলে প্রথমেই সে বিভিন্ন ধাপে করতে পারে। হয়তো তার যদি কালে আর্থিক অবস্থা প্রথমে বিনিয়োগ কম করতে চায়, তাহলে তাকে ছোট ছোট বাছুর কিনতে হবে, হয়তো 6 মাস 9 মাস বা 1 বছরের বাছুর কিনবে সে। সেই বাছুরগুলি লালন পালন করলে একটা বাছুর, আমাদের ক্রস ব্রিড একটা বাছুর 18 মাসে যদি কালে আমাদের প্রজনন উপযোগী হয়, তখন হেঁটে আসবে, তাকে বীজ দিলে পারে সেটা আবার 9 মাস 10 দিন অর্থাৎ 282 দিন আমাদের গড়ে
তার পেটে বাচ্চাটা থাকবে, 282 দিন পর সে বাছুর পাবে, তার মানে ওই বকনাটা গাভী হবে। এখন যদি সে 1 বছর বয়সে একটা বকনা বাছুর কেনে, তাকে 8 মাস অপেক্ষা করতে হবে বীজ দেওয়ার জন্য, আর তারপর থেকে বীজ দেওয়ার পরে আবার 9 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে একটা বাছুর পাওয়ার জন্য। এই 8 আর 9 17 মাস 10 দিন পরে সে একটা গাভী পাবে। তখন থেকে তার দুধ উৎপাদন শুরু হবে, তখন প্রতিদিন তার আয় আসবে সেখান থেকে। আর যদি কালে মনে করেন একজন খামারি বিনিয়োগ করতে পারবে বেশি, তাহলে সেক্ষেত্রে হয়তো দুধের গরু কিনলো সরাসরি, দুধের গরু কিনলে তার সঙ্গে সঙ্গে তার শুরু হয়ে যাবে ইনকাম। আর লাভটা প্রথমে একটা খামার করলে প্রথমে তো লাভ আসবে না, প্রথমে তার যে বিনিয়োগটা করবে সেই বিনিয়োগটা তার একটা ব্রেক ইভেন পয়েন্ট আসতে হবে, তারপর সেখানে লাভ আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2 থেকে 3 বছর তাকে অপেক্ষা করতে হবে, তারপর খামার থেকে সে লাভ পাবে। প্রথমে লাভ হবে, কিন্তু সে লাভটা চলে যাবে তার বিনিয়োগ যে করেছিল বিনিয়োগের জন্য। আচ্ছা, আর এই দুধ বেশি পাওয়ার জন্য আসলে কোন কোন খাবারগুলো দিলে আসলে গরু থেকে একটু ভালো দুধ পাওয়া যেতে পারে? গবাদি পশু রুমিন্যান্ট প্রাণী, অর্থাৎ জাবর কাটা প্রাণী, তারা জাবর কাটবে। আর তাদের প্রধান খাদ্যই তৃণজাতীয় খাদ্য। তৃণভোজী প্রাণী তৃণ খাবে, তৃণ বলতেই বোঝাচ্ছে লতা পাতা ঘাস। তো ঘাস যখনই খাওয়াবে পর্যাপ্ত, তখনই তার কাছ থেকে ভালো ফল পাবো। হ্যাঁ, একটা গরু যখন বেশি উৎপাদনশীল হবে তখন শুধু ঘাস দিয়ে তার পুষ্টি চাহিদাটা পূর্ণ হবে না, সেই ক্ষেত্রে তাকে দানাদার খাদ্য সাপ্লিমেন্ট হিসেবে আরও দিতে হবে। সেই দানাদার খাদ্যের মধ্যে আমাদের বাংলাদেশে যেটা পর্যাপ্ত এখন পেয়ে থাকি, অর্থাৎ আমরা ব্যবহার করে থাকি, সেটা ভুট্টা ভাঙা, চাউলের কুড়া, গমের ভুসি, ডাল জাতীয় যে কোনো ডালের ভুসি, প্লাস আমাদের খোল জাতীয় খাদ্য। আমরা বর্তমানে সয়াবিন মিল ব্যবহার করে থাকি, বা সরিষার খোল আমাদের দেশে আগে পাওয়া যায়, তো এখনও কিছু পাওয়া যায়, সেটা খাওয়ানো যায়। নারকেল খোল পাওয়া যায়, তিলের খোল পাওয়া যায়, অর্থাৎ খোল জাতীয় কিছু। পাশাপাশি আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টের জন্য আমরা লাইমস্টোন পাউডার খাওয়াতে পারি, বা ক্যালসিয়াম ফসফরাস দুটার জন্য আমরা ডিসিপি খাওয়াতে পারি। তো এইসব খাদ্য দিয়ে একটা সংমিশ্রণ করে সেই ক্ষেত্রে আমরা একটা আদর্শ খাদ্য বানা, সেই ঘাসের পাশাপাশি সে দানাদার খাদ্যগুলি যদি আমরা খাওয়াই, তাহলে তার কাছ থেকে সর্বোচ্চ আমরা উৎপাদন পাবো। তবে গুরুত্ব দিতে হবে সবচেয়ে ঘাসের উপরে বেশি। পর্যাপ্ত ঘাস খাওয়ানোর পরে বাকি চাহিদাটা পূর্ণ করতে হবে দানাদার খাদ্য দিয়ে। আচ্ছা, আর গরুর তো বিভিন্ন পরিচর্যা করতে হয়, আসলে পরিচর্যা না করলে তো খাবার দিলেই শুধু চলবে না। তো কি কি পরিচর্যা করলে আসলে মানে প্রফিটের দিকে এগিয়ে যেতে পারবে খামারিরা? পরিচর্যা বলতে তাকে আগে ভালো একটা ব্যবস্থাপনার হাউজিং দিতে হবে। হাউজিং বলতে বাসস্থান। আমরা যেমন বাসস্থান চাই, একইভাবে আমাদের গবাদি পশু কিন্তু বাসস্থান চাই। তাদের কমফর্ট দিতে হবে, আরাম দিতে হবে। কারণ আমরাও যেমন আরাম প্রিয়, বা আরাম না হলে আমাদের থেকেও ভালো কাজ কেউ আশা করতে পারে না। একইভাবে আমার গরুর জন্য, গবাদি পশুর জন্য যদি আমরা তাকে আরাম না দিই, তাহলে তার সঠিকভাবে দৈহিক বৃদ্ধি হবে না। দৈহিক বৃদ্ধি না হলে তার মাংস উৎপাদন বৃদ্ধি হবে না। তারপর সে গাভী হলে সঠিকভাবে সে দুধ উৎপাদন করবে না প্রতিদিন। পাশাপাশি প্রতি বছর একটি বাছুর একটি গাভীর কাছ থেকে আমরা চাই, সেটা পেতে হলে অবশ্যই তাকে তার আরামদায়ক একটা বাসস্থান দিতে হবে। সে বাসস্থানের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা, জীবাণুমুক্ততা এগুলি রাখতে হবে। আর আমাদের খেয়াল রাখতে হবে যেন তার পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা থাকে। যে আমরা যখন ইচ্ছা হলো পানি খেলাম, আমার পশুর জন্য যদি কালে যখন তার ইচ্ছা তখন সে পানি খাবে, সেই পরিষ্কার জীবাণুমুক্ত এবং সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। আর নিয়মিত তাকে সকাল বিকাল 2 বার পর্যাপ্ত ঘাস খাওয়াইতে হবে, এবং ঘাস খাওয়ার পাশাপাশি তার চাহিদা অনুসারে সকাল বিকাল দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। নিয়মিত গরুগুলিকে গোসল করাতে হবে। শীতকালে তো মিনিমাম 1 বার করাতে হবে, কিন্তু গরমকালে 1 বার করানো হবে না, 2 থেকে 3 বার গোসল করাতে হবে। কারণ আমাদের যে ক্রস ব্রিডের গরুগুলি পালবো, এগুলি কিন্তু শীত প্রধান দেশের গরু। অতএব তাদের ব্লাড যদি আমাদের ক্রসের গরুর মধ্যে আসে, অতএব সে কিন্তু গরম সহ্য করতে পারবে না। তখন আমরা কি করব, তাকে নিয়মিত সকাল দুপুর বিকাল 3 বার অগত্য আমরা গোসল করালে তবে সে আরাম পাবে। পাশাপাশি গরমের দিনে ফ্যানের ব্যবস্থা করতে পর্যাপ্ত, বা ঘরটা এমনভাবে করব যাতে ঘরটা উত্তর দক্ষিণ ফাঁকা থাকে, পূর্ব পশ্চিম লম্বা হবে, এবং বাংলাদেশের আবহাওয়াতে উত্তর দক্ষিণে বায়ু চলাচল হয়। সেজন্য উত্তর দক্ষিণে বায়ু চলাচল যখনই করবে তখনই কিন্তু সে আরাম পাবে। সে ব্যবস্থা করতে হবে ঘরটা। আর খেয়াল রাখতে হবে আমাদের গবাদি পশুজন খেতে চড়ে খায় চারণভূমিতে, তখন সে কী করে, সে মাটির থেকে হয়তো 2-3 ইঞ্চি বা 4 ইঞ্চি উপরে খাদ্যটা খায়। তা
তা আমাদেরও দেখা যাচ্ছে কৃষকরা কিন্তু গরুর ঘর করলে কিন্তু তাকে ম্যানজার বা চাড়ি যেটা বললে আমরা দেয়, এটা উঁচু করে দেয়। উঁচু করে যখন গরুটা তার ঘাসটা বা দানাদার খাদ্যটা নেবে তখন কিন্তু সে কমফর্ট ফিল করে না। তা আমাদের তার যে হ্যাবিট, তার অভ্যাস যে মাটি থেকে 3-4 ইঞ্চি উঁচুতে সে ঘাসটা যখন খাচ্ছে, সেই লেভেলে আমরা যদি কালে তাকে খাদ্যটা সরবরাহ করি তাহলে কিন্তু সে মাথাটা নিচু করে খাবে, খাওয়ার সময় সে কিন্তু একটু কমফর্ট ফিল করবে। এগুলো ব্যবস্থা করতে হবে। এবং ছোটোখাটো অনেক আমাদের আছে কাজ, যেমন খাদ্যের পাত্রটা, পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হয় এবং সপ্তাহগত 1 থেকে 2 দিন আপনার যে কোনো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, যাতে কোনো শ্যাওলা থাকলে সে শ্যাওলা উঠে যায়। আমরা দেখছি যে একটা খাদ্যের পাত্র নোংরা থাকলে সেই গরুটা প্রায় অসুস্থ হয়। দুধের গরু হলে তার দুধ উৎপাদন প্রায় ব্যাঘাত ঘটে, বা তার খাদ্য ঠিকমতো হজম হয় না, পায়খানা পাতলা থাকে বেশি। আবার দেখছি ওই চারিটা যদি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বচ্ছ পানি সরবরাহের ব্যবস্থা করি বা খাদ্যের পাত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, দেখা যাচ্ছে যে পরিমাণ খাদ্য আগে খাইছিল সেখান থেকে হয়তো সে 10 লিটার দুধ দিচ্ছে, পরিষ্কার করার পরে তার দুধ উৎপাদন দেওয়া যাচ্ছে 11 লিটার হয়ে গেল। অর্থাৎ তার খাদ্য হজমটা বেশি হবে, তার পেটের সমস্যা কম হবে, সেই ক্ষেত্রে আমাদের উৎপাদনও বাড়বে। অর্থাৎ খাদ্য সর্বোচ্চ ব্যবহার করতে হলে খাদ্যকে যেমন জীবাণুমুক্ত রাখতে হবে, যে জায়গায় খাদ্য ব্যবহার করব আবার খাওয়াবো যেখানে রেখে সে জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখতে হবে। আচ্ছা, এসব বিভিন্ন ব্যবস্থাপনা যদি আমরা সমন্বয় করতে পারি তবে কিন্তু একটা খামার লাভজনক হবে। আচ্ছা, আমরা ওই যে বিভিন্ন খামারের মধ্যে আপনি যেরকম বলছিলেন গামলা সিস্টেম করে সামনের দিকে, আবার কিছু কিছু জায়গায় একদম ফ্লোরের মধ্যে দিয়ে দেয়, তাহলে যারা ফ্লোরের মধ্যে দিতেছে তাদের আসলে এটা একটা ভালো দিক। হ্যাঁ, আমাদের খেয়াল করতে হবে যে হাউজিং যখনই করব তখন এই চারিটা অর্থাৎ খাদ্যের যে পাত্রটা বেশ করি সেই গরু যে লেভেলে খায় সেই লেভেলে রাখতে পারলে ভালো। সেক্ষেত্রে ফ্লোর মানে একবারে নিচু না, হয়তো আমরা 4 ইঞ্চি উঁচুতে আমরা ফ্লোরটা করে দেবো খাদ্য রাখার জায়গাটা। আর পানিটা তো একটু উঁচুই হবে, পানিটা তো একবার 4 ইঞ্চি তো পানি তো হবে না, পানিটা উঁচুই হবে। আচ্ছা, আর এই যে অনেকে একদম ভেদে গরুগুলা পালন করে, অনেকে আবার বাউন্ডারি করে মুক্ত অবস্থায় পালন করে, যেমন আপনাদের এই জায়গায় বাউন্ডারি সিস্টেম রয়েছে। তো আসলে কোন রকম পালন করলে আপনারা কিরকম মনে করতেছেন? গবাদি পশুকে আমরা মনে করতাম আগে যে গলায় দড়ি বা রশি বাঁধলেই গবাদি পশু আরাম ফিল করবে, কিন্তু আসলে না, আমাকে তাকে ফ্রি মুভমেন্ট করার সুযোগ দিতে হবে। সে যদি কাল স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তখনই কিন্তু তার উৎপাদনশীলতা বাড়বে। যার জন্য আমরা এখন এমনভাবে ঘরটা করব যে হয়তো আমাদের রাত্রে বা বৃষ্টির সময় বা রোদ্রে সে ঘরের ভিতরে থাকবে ছায়াতে, এবং ঘরের সাথে আমরা আলাদা করে একটা জায়গা রাখবো, সেই জায়গাতে যেন সে স্বাধীন মতন ঘোরাফেরা করতে পারে, তবেই সে নিজেকে স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং তার উৎপাদনশীলতা বাড়বে। আচ্ছা, এটা কি ওই যে সকাল থেকে একদম রাত পর্যন্ত যদি এরকম গলায় রশি বেঁধে না দিয়েছে মুক্ত অবস্থায় থাকে তাহলে কি সুবিধা হবে, না কোনো নির্দিষ্ট টাইমে বেঁধে তারপরে ছেড়ে দিই? না, আমরা যদি ঘরের সিস্টেমটা ওইভাবেই করি যে আমার ঘরটার ভিতরে সে যখন যেখানে ইচ্ছা তখন সেখানে যাবে, খাওয়ার সময় এক জায়গায় থাকবে, পানি এক জায়গায় খেলো ওই বাউন্ডারির মধ্যেই, বা যখন তার ইচ্ছা হলো সে একটু রোদ্রে আসলো, আর যখন ইচ্ছা হলো তখন সে আবার ছায়াতে চলে গেল, ঘরের ভিতরে চলে গেল। সেই ক্ষেত্রে আমার তো গলায় রশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর গলায় রশি না দিলেই সে ভালো থাকবে। সেই সিস্টেম করবো। এখন যেহেতু আমাদের পর্যাপ্ত জায়গা নাই দেশে, যেমন প্রতিদিন একটা গরুকে যদি আমরা 2-3 ঘন্টা চারণভূমিতে চড়াইতে পারতাম তাহলে আরও ভালো হতো, তার এক্সারসাইজটা হয়ে যেত, তার ব্যায়াম হয়ে যেত, তাহলে তার শরীরের হরমোন লেভেল বেড়ে যেত, উৎপাদনশীলতা বেড়ে যেত। কারণ আমার দুধ উৎপাদন করলে শুধু খাদ্য দিলেই তো হবে না, তার মন ভালো থাকবে, তার শরীর ভালো থাকবে, তখন তার দুধ উৎপাদনের সাথে জড়িত যে হরমোনগুলি সেগুলি সঠিকভাবে উৎপাদন হবে তার শরীরে, তখনই সে কিন্তু সর্বোচ্চ উৎপাদন দিবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা পাশাপাশি আমাদের একটা গরু যদি নিয়মিত বছরে বাচ্চা চাই তাহলে তার যে নিয়মিত হিটে আসা অর্থাৎ গরম হওয়া এটাও নির্ভর করে কিন্তু তার ওই চলাচলের উপরে, এক্সারসাইজের উপরে। আমরা দেখছি মানুষ যেমন এক্সারসাইজ করলে আমাদের শরীর ভালো থাকে, সুস্থ থাকে, গবাদি পশুর এক্সারসাইজ দরকার আছে। অর্থাৎ চারণভূমিতে সে চরি যখন খাবে তখন চরি খাওয়ার সাথে সাথে তার এক্সারসাইজটা হয়ে যায়। অ্যান্ড এই কাজটা যেহেতু আমরা পর্যাপ্ত চারণভূমি নাই করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা হাউজিংটা বা ঘরটা এমনভাবে করবো জগৎ তো ওই দুধের স্বাদ ঘোলে মুঠানো, অর্থাৎ আমার অত বড় জায়গাতে ঘুরতে না পারলেও যাতে সে তার অল্প জায়গাতে সে ফ্রিলি সে মুভ করতে পারে, তাও কিছুটা তার এক্সারসাইজের কাজ হয়ে যাবে। আচ্ছা, আর অনেকে তো আমরা দেখি যে এই বাহির সাইডে, কিন্তু আমি যখন চিটাগাঙ্গের মধ্যে গিয়েছিলাম একটা ফার্মে, তো দেখলাম যে ওনাদের বাউন্ডারির সামনের দিকে কিন্তু বালু রাখা, যথেষ্ট পরিমাণে বালু রাখা, আপনাদের এখানে আবার ডালাই সিস্টেম করা। তো আসলে কোনটাতে কীরকম? এখন তাকে যদি বেশি কমফোর্ট দিতে চায় অবশ্যই আমাদের কিছু অংশ বালুই রাখতে হবে, বিশেষ করে গরমকালে যখন একবারে প্রচণ্ড সে
গরম পড়বে তখন সেখানে যদি বালির পাশে এসে থাকে তাহলে সে বালিটা ঠান্ডার জন্য সে কমফোর্ট ফিল করবে ক্রস ব্রিডের। আমাদের এই খামারটি তো 1930 সনের খামার, হাউজিং সিস্টেম সেই সময় থেকে চলে আসছে। তবে আমরা আরও 2টা খামারের শেড এবার বানাবো, সেটা মডার্ন করব, সেক্ষেত্রে আমরা বালির ব্যবস্থা রেখেই করবো আর কি। এখন যেটা আছে সেটা আমাদের ওই পুরাতন কারণের জন্যই এটা হয়েছে। তবে দিন দিন প্রযুক্তি তারও বাড়ছে, উন্নতির দিক যাচ্ছে, আমরাও সেই প্রযুক্তিটা উন্নয়নের জন্য। আর আমাদের সরকারি খামার আমরা ইচ্ছা করলে তো সকাল বিকাল চেঞ্জ করতে পারি না, তাই না? আমার যেটা আছে সেটা বেশ ধরে আমার করতে হবে, কিন্তু নতুন করে যখন করছি তখন কিন্তু সেটা আমরা আধুনিক করছি। তার প্রেক্ষিতে আমরা 2টা শেড এখন হয়তো এই বছরই করব, আমরা সামনে জুনের মধ্যে হবে 2টা শেড। সেই 2টা শেড আমরা মডার্ন বা আধুনিক করে করব, সেখানে আমরা বালি দিয়ে তাকে বালিতে চলার ব্যবস্থা করে দেবো। স্যার, পরিশেষে একজন খামারির উদ্দেশ্যে আপনি কি মন্তব্য রয়েছে বা কি বলতে চান একটু? আমি যেটা আগে বলছি যে একটা খামারের গবাদি পশুর জন্য তার খাদ্য হচ্ছে তৃণভোজী প্রাণী, সে তৃণ বা লতা পাতাই তার খাদ্য, আঁশ জাতীয় খাদ্য। এখন ডেয়ারি খামারের 70% খরচই কিন্তু আমরা বলে থাকি যে খাদ্য খরচ। এখন এই খাদ্য খরচ যত বেশি কমাইতে পারবো তত বেশি লাভ আসবে। আর খাদ্য খরচ কমাইতে হলে আমাদের ঘাস চাষের বিকল্প নাই। আমার একটা স্লোগান আছে যে ঘাস এখন অর্থকরী ফসল। আমরা আগে বলতাম ঘাসকে আগাছা। একজন কৃষক ধান লাগাবে, ধানের ভিতরে যে আগাছা থাকবে কেটে নিয়ে এসে গরু খাওয়াবে, সেটা ঘাস হিসেবে তাকে খাওয়াইতো। কিন্তু আমাদের এখন করতে হবে কি, যে জমিতে ধান উৎপাদন করি ধানই করব, কিন্তু প্রতিটি কৃষকেরই গবাদি পশু পালন করতে হলে আমার যেটা সাজেশন, যে তার যতটুকু জমি আছে তার 10% জমি শতকরা অগত্যতে ঘাস চাষে নিয়ে আসুক। 10% জমি যদি ঘাস চাষে নিয়ে আসি, বাসায় গরু পালে, তাহলে 2টা সুবিধা আছে। এক, ঘাস উৎপাদন করে তার গবাদি পশু খাওয়াবে, সেক্ষেত্রে তার খাদ্য খরচ কমে যাবে, খামারটি লাভজনক হবে। পাশাপাশি গবাদি পশু যখনই লালন পালন করবে তখন সে তার গোবর বা চনার থেকে জৈব সার করতে পারে। সে জৈব সারটি তার জমিতে যখন ব্যবহার করবে তখন দেখা যাচ্ছে তার একই জমিতে যে ধান হয় তার চেয়ে কমপক্ষে 10% ধান ফলন বেড়ে যাবে। তাহলে তার হয়তো একটা জমিতে সে আশা করতেছিল সে ধান পাবে, তার 10 বিঘা জমি আছে, 9 বিঘা জমিতে ধান চাষ করলে যে 10 বিঘার সমান হয়ে যায়, তাহলে সে তো 10 বিঘা তার চাষ করবে না, 9 বিঘাতে করবে। পাশাপাশি 1 বিঘাতে ঘাস চাষ করলো, তাহলে তার 2টা লাভ হলো। লাভটা কি, জৈব সার যেটা পাবে সমস্ত 10 বিঘা জমিতে দিতে পারবে। আর জৈব সার যখনই দিবে তখনই তার জমির বায়োমাস বলে যেটা আমরা, বা জমির যে স্বাস্থ্য যেটা বলি আমরা, যেটা মানুষের স্বাস্থ্য, গবাদি পশুর স্বাস্থ্য, একেবারে জমির মাটিরও স্বাস্থ্য লাগে। মাটিতে জৈব পদার্থের পরিমাণ যখনই কমে যায় তখনই কিন্তু সেই মাটির উৎপাদনশীলতা কমে যায়, অর্থাৎ উর্বরতা কমে গেলে তখন ওই মাটিতে ফসল ভালো হয় না। কৃষক তখন করে মনে হয় সার কম হয়েছে, হয়তো আমাদের ইউরিয়া, টিএসপি, পটাশ, জিঙ্ক, বিভিন্ন ধরনের আমরা দস্তা, বিভিন্ন বা বোরন, এসব সার আমরা দেওয়ার জন্য কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করি। কৃষি অফিস থেকে যারা আছে, সেই কৃষি ডিপার্টমেন্ট, দেখা যাচ্ছে যে একজন কর্মকর্তা তার মাটিতে তার সারের ডোজ একটা করে দিল, কৃষক যখন উৎপাদন ভালো না পাচ্ছে তার কৃষককে না, এই অফিসারকে না জানায়, কর্মকর্তাকে না জানায়, বা ফিল্ড কর্মকর্তা যারা আছে, এগ্রিকালচারের ব্লক সুপারভাইজার ছিল আগে, এখন উপসহকারী কৃষি কর্মকর্তা, তারা কিন্তু একটা ডোজ লিখে দিয়ে আসলো যে এই জমিতে এতটুকু সার দিবেন, কৃষক দ্বিগুণ বা 3 গুণ সার প্রয়োগ করে। তাহলে এই যে রাসায়নিক সার প্রয়োগ করে মাটির জৈব পদার্থ তো বাড়ানো যাবে না, যার জন্য দেখা যাচ্ছে উৎপাদন কিছুটা হলো, কিন্তু পরবর্তীবার যখন ফসল করলো আর দেখা যাচ্ছে ওই জমিতে ফসল হলো না। তো এই কারণটা কি, একটা কারণে মাটির জৈব পদার্থটা কমে গেছে। যখনই গরু পালন করবে তখনই জৈব পদার্থ বেড়ে যাবে তার, কারণ তার বাড়িতে গোবর থাকলে পর্যাপ্ত, সে তো সেই গোবরটা তার জমিতে প্রয়োগ করবে। সেক্ষেত্রে তার সারের খরচ, রাসায়নিক সারের খরচ যদি 1 কেজি ব্যবহার করতো, সেখানে আধা কেজি করলেই চলবে, তাহলে আধা কেজি খরচ কমে গেল। তাহলে তার ধান উৎপাদনের খরচও কিন্তু কমে যাবে। প্লাস শাকসবজি যখন করবে, শাকসবজি দেখা যাচ্ছে যে আমার দেখে যে শুধু রাসায়নিক সার প্রয়োগ করে শাকসবজি করে, সেই শাকসবজির কিন্তু আগের মতন অত স্বাদ পাওয়া যায় না। যখনই সে জৈব সার প্রয়োগ করে শাকসবজি করবে তখনই কিন্তু আবার স্বাদ ভালো হবে। আসলে স্যার, আমরা ওই যে অনেক জায়গায় দেখি বায়োগ্যাসের একটা প্লান্ট রাখা থাকে, এখন অনেক খামারিরাই ওইটা করতেছে। ওইটা থেকে যে জৈব সার বা গোবর বাহির হয়, তো ওইটা থেকে কোনো ফসলের জন্য কোনো উপকারী কিছু রয়েছে, বা গাছের জন্য কি কোনো উপকারে আসবে? ওইটা বায়োগ্যাস দিয়ে যদি জৈব সার করে সেটা সবচেয়ে ভালো হয়। জি, আমরা বায়োগ্যাস করার মাধ্যমে গ্যাসটা পেলাম, সেটা জ্বালানিও কাজে ব্যবহার করলাম। কারণ যখনই আমার বাড়িতে রান্নার কাজে আমি জ্বালানি দরকার, তখন একটা গাছপালা কেটে পরিবেশ
নষ্ট করতেছি, কারণ গাছপালা কেটে সেটা দিয়ে আমরা জ্বালানি যদি বায়োগ্যাস করতে পারি, তাহলে আমার গোবরটা যখন বায়োগ্যাস প্ল্যান্টে রাখবো তখন সেখান থেকে ফার্মেন্টেশন হবে, হয় ওখান থেকে গ্যাসটা আলাদা হয়ে যাবে। যে গ্যাস আমরা হয়তো যে এলাকায় গ্যাসের লাইন আছে সেখানে গ্যাসের চুলায় রান্না করতেছে, না হলে বোতলের গ্যাসে রান্না করতেছে, সেটা তাকে লাগবে না। তার বাড়ির থেকেই, তার খামার থেকেই ওই বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে সেই গোবর সার থেকেই কীভাবে গ্যাস পাবে, মিথেন গ্যাসই পাবে, সেটা জ্বালানি করে তার রান্নাবাড়ার কাজে ব্যবহার করতে পারছে। আর ওই যে বায়োগ্যাসের প্ল্যান্ট মধ্যে আমরা যখন চেম্বারের মধ্যে গোবরটা রাখবো, সেখানে ফার্মেন্টেশন ঘটে সেটার ওই সারের কোয়ালিটিটা আরও ভালো হয়। তখন ওই বায়োগ্যাসের স্যালারিটা নিয়ে যদি সে বা এটা শুকায় নিয়ে এসে জমিতে দিয়ে দেয়, দেখা যাচ্ছে যে সেটা আরও দ্রুত বেগে জমির উর্বর শক্তি বাড়াবে। অর্থাৎ লাভ দুইটা, একটা সে জ্বালানো পেল, পাশাপাশি তার যে গোবর সারটা দিত সেটা দ্রুত ধীরে ধীরে কাজ করতো, কিন্তু এটা দ্রুত কাজ করবে, কারণ এটা ফার্মেন্টেশন করায় থাকে, সেখানে কিছু উপকারী জীবাণু জন্মানো থাকে, সেই জীবাণুগুলো মাটিতে যায়, তখন মাটির উর্বর শক্তিটা বৃদ্ধি করবে। অর্থাৎ বায়োগ্যাস করতে পারলে আরও ভালো। আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনি যেহেতু ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে আমাদের স্বপ্নের কৃষি টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্বপ্নের কৃষি টিভিকে। পাশাপাশি এই ভিডিওটা যারা দেখবেন, আমার সেই কৃষক ভাই বোনেরা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সিলেটবাসীকে, যেহেতু এটা সিলেটের প্রতিষ্ঠান, সিলেটবাসীর সবারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। তারা যখন ডেয়ারি খামার বা ফ্যাটেনিং খামার যে কোনো খামার করতে চাইলে জেলা দুগ্ধ খামার সিলেটের জন্য আসেন, তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমি সদা প্রস্তুত আছি। পাশাপাশি আমি যেহেতু বললাম ঘাস চাষের ব্যবস্থা করতে হবে তাকে, ঘাসের কাটিংয়ের জন্য আমরা এখান থেকে পর্যাপ্ত কাটিং আমরা সরবরাহ করে থাকি এবং বিনামূল্যে সরবরাহ করে থাকি। আমরা পাকচং ঘাস, রঙিন নেপিয়ার ঘাস, পাড়া ঘাস, জার্মান ঘাস, এইসব ঘাসের কাটিং আমরা এখান থেকে বিনামূল্যে সরবরাহ করব, যাতে কৃষক ভাই বোনরা তাদের খামারের জন্য ঘাস চাষ করে তারা লাভবান হতে পারে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকেও।